আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইসরায়েলি ঘাঁটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর। এরপর জানিয়ে দেব এবারের হজে সবাই ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেবে, জানিয়েছেন ইরানের খতিব। এদিকে নেতানিয়াহুর সমালোচনায় আমিরাত। এরপর জানিয়ে দেব ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া। আরও জানিয়ে দেব জাতিসংঘে প্রস্তাব পাস, এখন কি পূর্ণ সদস্য পদ পাবে ফিলিস্তিন। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলি ঘাঁটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর। ইসরায়েলি বামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব রকেট কামানের গোলা এই ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। আজ শনিবার 11 মে সকালে এই হামলা চালায় হিজবুল্লাহ। তবে রামিয়া সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর এই হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গতকাল শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এর পরের দিনই ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহর যোদ্ধারা। শুক্রবার চালানো ইসরায়েলের বিমান হামলায় আঘাত হানে একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে, যেটি লেবাননের তায়ার হারাফে অবস্থিত। ওই হামলায় একজন প্যারামেডিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারায়। ওই হামলার পরই প্রতিশোধ নিতে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের একটি নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলা সরাসরি আঘাত হেনেছে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর পরের দিন থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও ব্যস্ত থাকে, সেজন্য হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে। যদিও হিজবুল্লাহ এখনও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি, তবে যে কোনো সময় লেবানন ইসরায়েল সীমান্তে বড় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে। এবারের হজে সবাই ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেবে, জানিয়েছেন ইরানের খতিব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী হজকে ধর্মীয় বিধিবিধানের পরিপূর্ণতার প্রতীকী হিসেবে অভিহিত করেছেন। আজ তেহরানে জুম্মার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, বারাআত বা মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছেদের বিষয়টি না থাকলে হজের বার্তা মুসলিম উম্মার কাছে সঠিকভাবে পৌঁছাবে না। এবছরের হজও বারআতের হজ। এবারের হজে অংশগ্রহণকারী ব্যক্তিরা তারা যে জাতিরই হোক না কেন এবার আমেরিকা ধ্বংস হোক বলে স্লোগান দেবেন। গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যা নৃশংসতার প্রতি ইঙ্গিত করে তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, গাজার ঘটনাবলী হজের আনুষ্ঠানিকতায় একটা টার্নিং পয়েন্ট হিসেবে গণ্য হবে। মানবাধিকারের বিরুদ্ধে পশ্চিমাদের অবস্থান গাজার ঘটনায় স্পষ্ট হয়েছে। তিনি বলেন, আমরা গাজায় দেখতে পাচ্ছি নজিরবিহীন নিপীড়নের মধ্যে গাজাবাসী প্রতিরোধ গড়ে তুলেছে। একই সঙ্গে সেখানে আমেরিকা এবং ইসরায়েলের নিষ্ঠুরতার সাক্ষী হচ্ছে গোটা বিশ্ব। সারা বিশ্বে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আন্দোলনের প্রশংসা করে ইরানের এই আলেম বলেন, সারা বিশ্বে শিক্ষার্থীরা একটি স্বতঃস্ফূর্ত সমন্বিত আন্দোলন গড়ে তুলেছে, কিন্তু মানবাধিকার ও নারীর অধিকারের দাবিদারেরা তাদের সঙ্গে বর্বর আচরণ করছে। নির্যাতিতদের মধ্যে মেয়েরাও রয়েছেন। নেতানিয়াহুর সমালোচনায় আমিরাত। দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এ উদ্যোগ নেওয়ার জন্য আইনি এখতিয়ার নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর। গাজায় ইসরায়েলি উপস্থিতিকে আড়াল করার কোনো পরিকল্পনায় যুক্ত হবেন না সংযুক্ত আরব আমিরাত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তিনি
বলেন, ফিলিস্তিনি জনগণের আশা ও আকাঙ্ক্ষাকে ধারণা করে এমন একটি ফিলিস্তিনি সরকারকে সহযোগিতা প্রস্তুত রয়েছে আমিরাত। এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাও রয়েছে। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধের পর গাজা পরিচালনার জন্য একটি বেসামরিক সরকারকে আমিরাত, সৌদি আরব ও অপর দেশগুলো সহযোগিতা করতে পারে। যুদ্ধের পর গাজার ভবিষ্যৎ সরকারের উপসর্গীয় দেশটির সম্ভাব্য ভূমিকা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের পর শনিবার 11 মে এ সমালোচনা করল দেশটি। মধ্যপ্রাচ্যের যে কয়টি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সেগুলোর মধ্যে একটি প্রভাবশালী দেশ হল আমিরাত। প্রায় 7 মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন চলমান থাকলেও এ সম্পর্ক অব্যাহত রয়েছে, যদিও তাতে ফাটল ধরেছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা প্রত্যাখ্যান করে আসছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলে আসছেন, যুদ্ধের পরও গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। ফিলিস্তিনিরা অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এতে সমর্থন রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সামরিক অভিযানের কারণে নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের সম্পর্কের ফাটল ধরেছে। আমিরাতি কর্মকর্তারা এখন খুব কম তার সঙ্গে কথা বলছেন। আমিরাত যুদ্ধ ও বেসামরিক মৃত্যুর সংখ্যা নিয়ে ইসরায়েলের সমালোচনা করেছে, যদিও এটি জোর দিয়ে বলেছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছাতে সহযোগিতা করেছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে নতুন করে অগ্রসর হতে শুরু করেছে রাশিয়া। রুশ সেনারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে সাজোয়া বহর নিয়ে এগিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার আকস্মিক এই অভিযান শুরু করে মস্কো। এর আগেও ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে একবার খার্কিভ দখল করে নিয়েছিল রুশ সৈন্যরা। তবে ইউক্রেনের প্রবল প্রতিরোধের মুখে সে সময় শহরটি ছেড়ে পিছু হটতে বাধ্য হয় মস্কো। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এতদিন রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চলগুলোতে অভিযান চালালেও পুতিন এবার নতুন ফ্রন্ট খুলতে চাচ্ছেন। এরই মধ্যে রুশ বাহিনী খার্কিভ শহরের দিকে বেশ খানিকটা এগিয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের জেনারেল স্টাফ প্রথমবারের মতো বলেছেন, রাশিয়া সুমি ও চেরনিহিভের কাছাকাছি ইউক্রেনীয় অঞ্চলের কাছে খার্কিভ শহরের উত্তরে সেনা সমাবেশ করেছিল। রুশ সেনারা ভোর 5টার দিকে সাজোয়া বহর নিয়ে হামলা শুরু করে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা খার্কিভে রুশ বাহিনীকে মোকাবেলার জন্য অতিরিক্ত সেনা পাঠিয়েছে। তারা আরও জানিয়েছে, রুশ বাহিনী খার্কিভের সীমান্তবর্তী শহর ভবচানস্কে ব্যাপক গোলা ও বোমা হামলা চালিয়েছে। অবশ্য ইউক্রেন মাসখানেক আগেই এই অঞ্চলে রাশিয়া সেনা সমাবেশ করছে বলে জানিয়েছিল। জাতিসংঘে প্রস্তাব পাশ, এবার কি পূর্ণ সদস্যপদ পাবে ফিলিস্তিন? ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এর ফলে সাধারণ পরিষদ জাতিসংঘের ভেতরে ফিলিস্তিনের অধিকার সীমা আরও বাড়িয়েছে এবং সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্তির দাবিকে আরও জোরালো করেছে। ফিলিস্তিন 2012 সাল থেকেই জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে, কিন্তু এর ফলে তারা পূর্ণ সদস্যের সুযোগ সুবিধা পায় না। কিন্তু এই সদস্য পদের বিষয়টি শুধুমাত্র নির্ধারণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সম্প্রতি তাদের পূর্ণ সদস্য হওয়ার এক দফা চেষ্টায় ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে শুক্রবার সাধারণ অধিবেশনে যে ভোট হয়েছে সেটাকে দেখা হচ্ছে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পক্ষে সমর্থন হিসেবে। ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশও। জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনের পূর্ণ জাতিসংঘ সদস্য হওয়ার জন্য যোগ্য হিসেবে স্বীকৃতি দিয়ে সমর্থন করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিষয়টি অনুকূলে পুনর্বিবেচনা করার সুপারিশ করেছে। শুক্রবার 10 মে 193 সদস্যের সাধারণ পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবে ভোট হয়। ফিলিস্তিনের সদস্যপদ পাওয়ার প্রস্তাবে 143টি দেশ পক্ষে ভোট দেয়। বাংলাদেশও ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ 9টি দেশ বিপক্ষে ভোট দেয়। 25টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। সাধারণ পরিষদের এ ভোট অবশ্য জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেয় না, তবে দেশটি যোগদানের ক্ষেত্রে যোগ্য বলে স্বীকৃতি দেয়।